আসসালামাইকুম সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের একটি টিউটোরিয়ালে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 অর্থাৎ নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির সর্বশেষ টপিক কোড সম্পর্কিত। সো কোড সম্পর্কিত টপিক নিয়ে তোমাদের কম বেশি সবারই কিছু না কিছু প্রবলেম থেকে থাকে বা কোড বিষয়টা তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে। সো কোড স্টার্ট করবো আমরা, বাট কোড স্টার্ট করার আগে কোডের কিছু বেসিক বিষয় আমরা ধারণা নিব, তারপর আমরা কোড স্টার্ট করব। সো ফার্স্টেই বলে রাখি, কোড কোনো সংক্ষিপ্ত তথ্যকে, তথ্য বলতে বোঝানো হয়েছে অক্ষর, চিহ্ন বা প্রতীক। অক্ষর বলতে ABCD হতে পারে, চিহ্ন বলতে যোগ বিয়োগ গুণ ভাগ বিস্ময়সূচক চিহ্ন হতে পারে। আবার প্রতীক বলতে বোঝাতে হয়েছে ড্যাশ বা কোলন বা সেমিকোলন, বা অঙ্ক হতে পারে 1 2 3 বা বাংলার 1 2 3। সো খেয়াল করে দেখো, এই কনসেপ্টগুলা যে কোনো তথ্যকে, অর্থাৎ সেটা অক্ষর হোক, চিহ্ন হোক বা প্রতীক হোক বা সংখ্যা হোক বা অঙ্ক হোক, যাই হোক না কেন, সেটাকে সংক্ষিপ্তভাবে বা গোপনীয়তার সাথে বাইনারি 0 বা 1 দিয়ে প্রকাশের পদ্ধতিকে কি বোঝানো হয়ে থাকে, কি বলা হয়ে থাকে, কোড বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? কোড বলা হয়ে থাকে। অর্থাৎ প্রসেসটা হচ্ছে কোনো তথ্যকে সংক্ষিপ্ত বা গোপনীয়তার সাথে বাইনারি 0 বা 1 দ্বারা প্রকাশের পদ্ধতিকেই মূলত কি বলা হয়ে থাকে? কোড বলা হয়ে থাকে। অর্থাৎ কোড হচ্ছে জাস্ট বাইনারি। কোড হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে জাস্ট মানটি প্রক্রিয়াকরণ করে বাইনারিতে রূপান্তর করা হয়। বাইনারিতে কেন রূপান্তর করা হয়? বাইনারিতে রূপান্তর করা হয় কম্পিউটারকে বোঝানোর জন্য। কেন? কম্পিউটার কিন্তু 0 বা 1 ছাড়া কিচ্ছু বোঝে না। সো এই কনসেপ্টটা আমি তোমাদেরকে একটু চিত্র দ্বারা উপস্থাপন করে দেখাবো। ফার্স্টে খেয়াল করে দেখো, আমরা এখানে একটা মনিটর রাখছি। এটা হচ্ছে একটা মনিটর। এখানে মনিটরের সাথে একটা কিবোর্ড থাকে এবং এর সাথে আরও একটা সংশ্লিষ্ট বিষয় থাকে, সেটা হচ্ছে সিপিইউ। সেটা কি? সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। মনিটর, কিবোর্ড, ওকে, এবং এটা হচ্ছে সিপিইউ। তাই তো? সো আসলে ল্যাপটপে কিন্তু এই তিনটা জিনিস অ্যাডজাস্টমেন্ট হিসাবে থাকে। মনিটর, কিবোর্ড, সিপিইউ একসাথে থাকে। বাট ডেস্কটপে কী হয়ে থাকে? মনিটর, কিবোর্ড বা সিপিইউগুলো কি আলাদা আলাদা অবস্থানে সংযুক্ত থাকে। তো খেয়াল করে দেখো, আমরা যেটা নিয়ে এখন আলোচনা করব, যে কিবোর্ডে তোমরা খেয়াল করে দেখতে পারবা যে কিবোর্ডের সাথে সিপিইউর কিন্তু একটা কানেক্টিভিটি থাকে, এবং সিপিইউর সাথে একইভাবে সিপিইউর সাথে মনিটরের কি একটা কানেক্টিভিটি থাকে। কি থাকে? কানেক্টিভিটি থাকে। সো এই জিনিসটা, এই বেসিক বিষয়টা তোমরা কিন্তু খেয়াল করেছো। সো ফর এক্সাম্পল, কিবোর্ডে আমার অনেকগুলো অ্যালফাবেট আছে বা অনেকগুলো চিহ্ন আছে বা অনেকগুলো বাটন আছে, অনেকগুলো কন্ট্রোল কি আছে। তার মধ্যে ফর এক্সাম্পল মনে করো আমি এ বাটনটা প্রেস করেছি। কি প্রেস করেছি? এ বাটনটা প্রেস করেছি। সো এই এ বাটনটা কিবোর্ড থেকে সিগন্যালটা নিয়ে এসে কোথায় দিবে? সিপিইউ এ দিবে। কিসে দিবে? সিপিইউ এর সবথেকে যেটা প্রধান বৈশিষ্ট্য, সিপিইউ এর একটা মেইন কম্পোনেন্ট বা এলিমেন্ট রয়েছে, সেটা হচ্ছে তার প্রসেসর। সেটাকে কি বলা হয়? তার প্রসেসর। কি? প্রসেসর, যেটা প্রসেসিং করে। কি করে? প্রসেসিং করে। কাকে প্রসেসিং করে? ডেটাকে প্রসেসিং করে। বাট প্রসেসরের উদ্ভাবনটা কিন্তু এতটা সহজ ছিল না। প্রসেসর আসলে অনেকগুলো ট্রানজিস্টর মিলে একটা আইসি। ট্রানজিস্টর হচ্ছে ইলেকট্রিক সার্কিট। সো অনেকগুলো ট্রানজিস্টর মিলে, বর্তনী মিলে একটা আইসি তৈরি করা হয়, ইন্টিগ্রেটেড সার্কিট। এবং অনেকগুলো আইসি মিলে কি পাই আমরা? প্রসেসর পাই। কি পাই? প্রসেসর। এবং একটা প্রসেসরের মূলত 3টি অংশ থাকে। কয়টি অংশ থাকে? 3টি অংশ থাকে। ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট, CU, কন্ট্রোল ইউনিট, এবং আরও একটা যেটা রয়েছে র্যাম হচ্ছে কি? তার অস্থায়ী মেমোরি হিসেবে ব্যবহার করা হয়। কি হিসেবে ব্যবহার করা হয়? অস্থায়ী মেমোরি হিসেবে ব্যবহার করা হয়। এই হচ্ছে প্রসেসর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। বাট প্রসেসরের বৈশিষ্ট্য, যেটা প্রসেসরের সর্ববৃহৎ যে বৈশিষ্ট্য বা যেটা মৌলিক বৈশিষ্ট্য, সেটি হচ্ছে প্রসেসর বাইনারি 0 বা 1 ছাড়া কাজ করতে পারে না। প্রসেসর ডেটাকে প্রসেসিং করতে হলে অবভিয়াসলি তার মানটা হতে হবে কি? বাইনারি 0 বা 1। সো ফর এক্সাম্পল, তুমি এ প্রেস করেছো, এটা যদি প্রসেসরের কাছে আসে, প্রসেসর কি তাকে আইডেন্টিফাই করতে পারবে? তাকে নিয়ে কাজ করতে পারবে?
তাকে নিয়ে কাজ করা প্রসেসরের পক্ষে সম্ভব হবে না, কেননা প্রসেসরের যে বৈশিষ্ট্যটা, প্রসেসর তাকে এই কারণেই কাজ করতে পারবে না, কারণ প্রসেসর 0 বা 1 ছাড়া তো কিচ্ছু চিনে না। সো কম্পিউটারকে কমান্ড দিতে হলে, প্রসেসর দ্বারা প্রসেসিং করাতে হলে আমাদেরকে ফার্স্ট অফ অল কী লাগবে, বাইনারি 0 বা 1 লাগবে। বাইনারি কী লাগবে, 0 বা 1। সো ফার্স্ট অফ অল যেটা করব, আমরা একে প্রসেসরের উপযোগী, ব্যবহার উপযোগী করার চেষ্টা করব। সো চ্যাপ্টার এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3B-এ একটা টপিক রয়েছে এনকোডার ডিকোডার রয়েছে। সো সেই টপিক সম্পর্কিত আমি বিস্তারিত আলোচনা আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি। সো তোমরা যারা ভিডিওটি দেখতে চাও বা কনসেপ্টের সম্পর্কে যথেষ্ট আইডিয়া পেতে চাও, তারা সেই ভিডিওটি দেখতে পারো, এনকোডার ডিকোডার। অর্থাৎ ইউটিউবে গিয়ে তোমরা যদি লিখো সাগর আইসিটি কেয়ার, দেন সেখানে প্লেলিস্টে যেতে পারো। প্লেলিস্টে গেলেই দেখবা 3B-এর প্লেলিস্টটাতে এরকম কি এনকোডার ডিকোডার দেওয়া আছে। সো খেয়াল করে দেখো, এই যে এ বাটনটা রয়েছে, এ বাটনটা প্রেস করেছি, এখানে এনকোডিং করার জন্য এনকোডার ডিভাইস রয়েছে। কি ডিভাইস রয়েছে? এনকোডার। সো এনকোডার ডিভাইস সম্পর্কে একটু জাস্ট ধারণা দিই। এনকোডার ডিভাইসের বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি ডিজিটাল সার্কিট। এই সার্কিট দ্বারা আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তরিত করা যায়। আনকোডেড ডেটাকে কিসে রূপান্তর করা যায়? কোডেড ডেটায় রূপান্তর করা যায়। সো এই যে আনকোডেড ডেটা বলছি, এটা আসলে কি? মানুষের ব্যবহৃত ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করাই কিন্তু কি এনকোডারের কাজ। সো এই যে মানুষের ভাষাটাকে বলা হচ্ছে আনকোডেড এবং কম্পিউটারের ভাষাটাকে বলা হচ্ছে কোডেড ডেটা, ঠিক আছে? সো এনকোডিং প্রসেসের জন্য এনকোডার কি করে? আনকোডেড ডেটাকে, আমাদের ব্যবহৃত ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। সো আমাদের ব্যবহৃত ভাষা কি? দশমিক বা ডেসিমাল, বা আমাদের সংখ্যা পদ্ধতি কি? দশমিক বা ডেসিমাল, যেটা আমরা চ্যাপ্টার 3-এর প্রথম পর্যায়ে শিখেছি। এখন খেয়াল করে দেখো, আমি যখন এ বাটনটা প্রেস করেছি, এখানে যে এনকোডার রয়েছে, সেই অংশটুকুতে এনকোডারের কাজ হচ্ছে, এনকোডার যে কাজটা করে, এনকোডার হচ্ছে একটা ডেসিমাল ভ্যালুকে বাইনারিতে কনভার্ট করে। এটা কি করে? এটা ডেসিমাল ভ্যালু নিবে, ডেসিমাল ভ্যালুকে কিসে কনভার্ট করবে? বাইনারিতে কনভার্ট করবে। বাট এই ডেটাটা, এই যে এ বাটনটা প্রেস করেছি, এ এসে এনকোডারের কাছে এসে বলছে যে আমাকে বাইনারিতে কনভার্ট করে দাও। যদি এ বাটনটা এসে এনকোডারের কাছে এসে যদি বলে যে আমাকে বাইনারিতে কনভার্ট করে দাও, 0 বা 1-এ কনভার্ট করে দাও, তখন এনকোডার কিন্তু বিব্রত অবস্থায় পড়ে যাবে। কেন পড়ে যাবে? কেননা এনকোডার কিন্তু ডেসিমাল ভ্যালুকেই শুধু বাইনারিতে কনভার্ট করতে পারে। সে তো জানে না এর মান কত, এর কি কোনো ফিক্সড মান আছে? যেমন 1 2 3 আমরা জানি, এরকম তো কোনো মান আমরা কি জানি না। সো এর যেহেতু ফিক্সড কোনো মান নেই, তাহলে এনকোডার কি তাকে বাইনারিতে কনভার্ট করতে পারছে না। সো খেয়াল করে দেখো, এই যে এর একটা মান জানে না বিধায় সে কি কনভার্ট করতে পারছে না। এখানে একটা প্রসেস ব্যবহার করা হয়, এখানে হচ্ছে একটা কোডিং প্রসেস ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? কোডিং প্রসেস। কি কোডিং প্রসেস? এই যে কোড, যেটা নিয়ে আমরা আজকে জানছি, যেটা নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয়ে সাজানো হয়েছে। সো কোডিং প্রসেসটার কাজ কি? কোডিং প্রসেস অনেক ধরনের রয়েছে। আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়ে বিসিডি কোড নিয়ে জানবো, ASCII কোড নিয়ে জানবো, UBCD কোড নিয়ে জানবো, আবার হচ্ছে ইউনিকোড নিয়ে জানবো। সো এই 4 প্রকারের কোড নিয়ে জানবো। সো এই কোডিং প্রসেসে প্রত্যেকটা প্রকাশ পদ্ধতি আলাদা, বাট গন্তব্য কিন্তু একই। গন্তব্য একই কেন বলছি? গন্তব্য একই এই কারণেই বলছি, কেননা প্রত্যেকটা কোডিং প্রসেসে কিন্তু ডেটাগুলোকে বাইনারিতেই কনভার্ট করে, বাট কনভার্টের পদ্ধতিগুলো আলাদা, জাস্ট এতটুকুই জাস্ট পার্থক্য। সো খেয়াল করে দেখো, এখানে কোডিং প্রসেসে আমি ফর এক্সাম্পল এই যে আমরা 4 প্রকারের কোডগুলো আমরা শিখবো আজকে, যেমন আমি যেগুলোর কথা বললাম, বিসিডি কোড বললাম, ASCII কোড বললাম, ASCII 2 রকম ফরমেশন শিখলাম, UBCD রয়েছে, তারপরে রয়েছে ইউনিকোড। সো এই কোডিং প্রসেসগুলোতে এই যে 4 ধরনের কোড রয়েছে না, এই 4 ধরনের কোড রয়েছে না, এই 4 ধরনের কোড নিয়ে আলোচনা করব। বাট এখন আমি আলোচনার সুবিধার্থে জাস্ট ASCII কোড নিয়ে আলোচনা করছি। কী নিয়ে আলোচনা করছি? ASCII কোড নিয়ে। সো ASCII কোডের বৈশিষ্ট্য হচ্ছে, ASCII কোড যেটা করে থাকে, ASCII কোড প্রত্যেকটা চিহ্ন, অক্ষর, বর্ণ, অঙ্ক বা সংখ্যার জন্য একটা ফিক্সড ভ্যালু নির্ধারণ করে রাখে। কি নির্ধারণ করে রাখে? একটা ফিক্সড ভ্যালু। কি ভ্যালু? বাইনারি ভ্যালু নির্ধারণ করে রাখে। বাইনারি বলতে ডেসিমাল ভ্যালু নির্ধারণ করে থাকে, এবং ডেসিমাল মানের প্রেক্ষিতে কি আমরা একটা বাইনারি মান পাই।
সো অ্যাস্কি কোড কী করে, এই যে এ বাটনটা রয়েছে, এ বাটন এই এ অঙ্ক এ অক্ষরের বিপরীতে, এ অক্ষরের বিপরীতে একটা মান ফিক্সড করে রাখে। এর মান যেমন অ্যাস্কি কোডে 65, কত 65। সো এই যে একটা অক্ষরের বিপরীতে একটা ডেসিমাল মান যে আমরা ফিক্সড করে রেখেছি, ডেসিমাল বা দশমিক মান যে ফিক্সড করে রেখেছি, এটাকে বলা হয় কোডিং। এই কোডিং করার জন্যই কি লাগে, কোড লাগে, এবং কোড করার অনেক ধরনের প্রসেস রয়েছে। অনেক ধরনের বলতে আমরা এইচএসসি সিলেবাসে 4 ধরনের শিখব। এই 4 ধরনের উল্লেখযোগ্য কোডগুলো পুরো বিশ্বব্যাপী কি ব্যবহার করা হয়ে থাকে। সো খেয়াল করে দেখো, এ আলফাবেটটার বিপরীতে কোডিংয়ে অ্যাস্কি কোডে একটা ফিক্সড ডেসিমাল মান বের করা আছে। এখন এই ডেসিমাল মানটা যখন এনকোডারের কাছে যাবে, এনকোডার খুব সহজেই এই ডেসিমাল মানটার বাইনারি বের করে দিতে পারবে। যেমন 65 ডেসিমালটার মান হচ্ছে 10000001। ওকে, তোমরা এটা বের করে দেখতে পারো, ক্যালকুলেটর মেথডে দেখতে পারো, এবং ক্যালকুলেটর মেথড বা হাতের বের করার নিয়মও দেখতে পারো। এটাও আমার টিউটোরিয়ালে দেওয়া আছে তোমাদের চ্যাপ্টার 3 এর গ্রুপে। হ্যাঁ, এই জিনিসটা আমি কিন্তু কি আলোচনা করেছি ফেসবুক চ্যাপ্টার 3 এর গ্রুপে, এটা কি আলোচনা করেছি। সো এই গেল এনকোডার। এনকোডার কী করলো, একটা ডেসিমাল ভ্যালুকে বাইনারিতে কনভার্ট করলো। কেন বাইনারিতে কনভার্ট করলো? প্রসেসরের ব্যবহারের জন্য। প্রসেসর এবার সেই ডেটাটাকে কী করতে পারবে, প্রসেসিং করতে পারবে। সো প্রসেসরের ফার্স্টে ALU অ্যারিথমেটিক লজিক ইউনিটে সে যাবে, সেখানে যদি যোগ বিয়োগ গুণ ভাগ থাকে সেটা হবে, না হলে সেই প্রসেসর থেকে ডেটাটা কন্ট্রোল ইউনিট এবং র্যাম হয়ে অস্থায়ীভাবে কিছু সময় সংরক্ষিত থাকবে, হয়ে কি ডিকোডারের কাছে চলে আসবে। ডিকোডারের কাজ কি? ডিকোডারের কাজ হচ্ছে কোডের ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করা। কোডের ডেটা বলতে বাইনারিকে ডেসিমালে রূপান্তর করা। সে আবারও কী করবে, এই বাইনারিটাকে, যে বাইনারিটা আমরা পেলাম, সে বাইনারিটাকে ডেসিমালে রূপান্তর করে দিবে। সো তুমি প্রেস করেছো এ, বাট তোমার যদি মনিটরে প্রদর্শন করা হয় 65, তোমার কি মাথা ঠিক থাকবে? অবশ্যই থাকবে না। কিংবা প্রসেসরের যে মানটা গিয়েছিল 1 0 মানে 65 এর বাইনারি, এটা যদি প্রদর্শন করে তোমার কি মাথা ঠিক থাকবে? অবশ্যই না। সো এই জন্য যেটা করা হয়, প্রসেসরের ডেটাটাকে ডিকোডারের মধ্য দিয়ে পাঠানো হয়, যেটা ফার্স্টে সেটাকে কী করে, ডেসিমালে কনভার্ট করে। এবার আমাদের এই কোডিং প্রসেসটা আরও একবার ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? ডিকোডারের পরে। এনকোডারের আগে এবং কি ডিকোডারের পরে। ডিকোডার কি করে? ডিকোডারের পরে এই কোডিং প্রসেসটা যখন তার কাছে 65 ভ্যালুটা আসে, তখন সে 65 ভ্যালুটাকে দেখতে পেয়ে বলে, ও আচ্ছা 65 মানে তো এ, যেটা কিনা ফিক্সড করে দেওয়া আছে। আসলে এই 4 রকমের পদ্ধতির মধ্যে তুমি যে কোনো এক রকমের পদ্ধতি তুমি ব্যবহার করতে পারবা। অর্থাৎ তুমি অটোমেটিক্যালি সফটওয়্যার দ্বারা, অপারেটিং সিস্টেমের সফটওয়্যার দ্বারা বাই ডিফল্ট অবস্থায় সেটা কিন্তু কি অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারবা। যেগুলো আমরা ব্যবহার করে থাকি আসলে মূলত উইন্ডোজ, যখন আমরা যখন কম্পিউটার কিনে আমাদের কিন্তু উইন্ডোজ কিন্তু কি ইনস্টল করতে হয়। উইন্ডোজ ইনস্টল করার সময় উইন্ডোজের ভিতরে কিন্তু কি এই কোডগুলো কি ফিক্সড করে দেওয়া থাকে যে তুমি কোন কোডটা ব্যবহার করো। সো উইন্ডোজের ক্ষেত্রে এক একটা উইন্ডোজ বা এক একটা কোম্পানি, মাইক্রোসফট বা আদার্স ক্ষেত্রে লিনাক্স বা যেগুলো কোম্পানি রয়েছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু তাদের কোডগুলো আলাদা হতে পারে, বাট প্রকাশের পদ্ধতি কিন্তু কি সেম। সো এই যে এখানে আবারও কোডিং প্রসেসটা ব্যবহার করা হয়। কোডিং প্রসেসটা কেন ব্যবহার করা হয়? কোনো মানের প্রেক্ষিতে মানটা প্রকাশ করার জন্য, ডেসিমালে মানের প্রেক্ষিতে সেই অঙ্কটা কি প্রদর্শনের জন্য। সো এখন কি আমার কি প্রদর্শন করবে? এই আলফাবেটটা প্রদর্শন করবে। কি প্রদর্শন করবে? এই আলফাবেটটা প্রদর্শন করবে। তবে দেখো, এই অ্যালফাবেট এ প্রেস করার পরে প্রসেসিং হয়ে এই যে এটা যে আমাদের স্ক্রিনে আসে, এটা কিন্তু এত সহজে আসে না। সো তুমি যদি লিখতা 5 যোগ 7, তুমি যদি এখানে বোঝাতে চেষ্টা করতা 5 যোগ 7, 5 চাপ দিতা, 5কে সে কনভার্ট করতো, 5-এর বাইনারি প্রসেসর সে রূপান্তর করতো। 5-এর বাইনারি হতো 101, 5-এর বাইনারি হতো 101। যোগের জন্য সে একটা বাইনারি কনভার্ট করে নিত 101011। তারপরে 7-এর জন্য সে একটা বাইনারি কনভার্ট করে নিত। প্রসেসর এবার এই ডেটাগুলোকে ALU এ প্রসেসিং করতো। এবার গাণিতিক প্রক্রিয়াকরণ, ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট, গাণিতিক প্রক্রিয়াকরণ অংশের মধ্যে কি সেই কাজগুলো কি করতো। করার পরে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে কি র্যামে সংরক্ষণ করে রাখতো।
এবার ডেটাটাকে দেখো 5 এবং 7 যোগ করলে কত হয়, এবার হচ্ছে ডেটাটা তার কাছে উপস্থাপন হলো, এভাবে 5 এবং 7 যাওয়ার পর তার কাছে ডেটাটা বের হলো 1100, মানে 12 এর বাইনারি বের হলো। কি বের হলো? 12 এর বাইনারি বের হলো। ঠিক আছে, কোডিং এনকোডিং শেষ করে প্রসেসরের প্রসেসিং হয়েছে, ALU অ্যারিথমেটিক লজিক ইউনিট গাণিতিক প্রক্রিয়াকরণ অংশে। তারপরে যে বাইনারি ডেটাটা মান বের হয়েছে, বাইনারি ডেটাটার মান ডিকোডার কি করে, সেই বাইনারি মানটাকে ডেসিমালে কনভার্ট করে। ডেসিমালে কনভার্ট করলে কত হয়? 12 হয়। সো 12টা এখন এখানে আসলো, 12টা এখানে আসলো কোডিংয়ে। কোডিংয়ে কিন্তু খেয়াল করে দেখো 12কে কিন্তু কনভার্ট করা লাগে। তোমাদের কি মনে হয় 12কে কি কনভার্ট করা লাগে? হ্যাঁ, তোমার কোডিং সিস্টেম অনুযায়ী 12কে কনভার্ট করা লাগতে পারে। যেমন অ্যাস্কি কোডে 0 এর মান 48, 1 এর মান 49, 2 এর মান 50, এভাবে 9 এর মান 57 পর্যন্ত। ওকে, সো এই কোডিংয়ের মধ্যে হয়ে হয়ে তখন কি আমাদের মনিটরে প্রদর্শন করে 5 + 7 12। সো এভাবেই কিন্তু প্রসেসরের ব্যবহার উপযোগী করার জন্য আমরা বিভিন্ন ধরনের কোডিং সিস্টেম ব্যবহার করি। সো আমরা স্টার্ট করব এক সাইড থেকে কোডিং সিস্টেমগুলো। প্রথমত কোডিং সিস্টেমের আমরা যেটা নিয়ে আলোচনা করব, বিসিডি কোড নিয়ে কথা বলবো। কী নিয়ে কথা বলবো? বিসিডি কোড। আসলে বিসিডি কোড অনেক ধরনের রয়েছে, মূলত 6 প্রকারের বিসিডি কোড রয়েছে, সেগুলো নিয়ে আমরা শিখব। সো আমরা টপিক স্টার্ট করি বিসিডি কোড দিয়ে। বিসিডি, ওকে, বিসিডি। সো বিসিডি কোড মানে বোঝানো হয়েছে বাইনারি কোডের ডেসিমাল। কি বলা বোঝানো হয়েছে? বাইনারি। সিতে কোড না কিন্তু কোডেড। সিতে কি বোঝানো হয়ে থাকে? কোডেড, ঠিক আছে। আর ডিতে বোঝানো হয় ডেসিমাল। ওকে, বাইনারি কোডেড ডেসিমাল। তো খেয়াল করে দেখো, বিসিডি কোড এমন একটি কোডিং পদ্ধতি যেটা একটা ডেসিমাল বা দশমিক ভ্যালুকে কিসে কনভার্ট করে? বাইনারিতে কনভার্ট করে। কিসে কনভার্ট করে? বাইনারিতে কনভার্ট করে। সো ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে দেখাই, যেমন তোমাদেরকে আমি 4 এর দেখাই। ওকে, 4 হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু, তাই না? 4 হচ্ছে কি একটা ডেসিমাল ভ্যালু। এই ডেসিমাল ভ্যালুটাকে যদি তোমাকে বলা হয় বাইনারিতে কনভার্ট করো, কিসে কনভার্ট করো? বাইনারিতে কনভার্ট করো। সো বাইনারিতে যদি কনভার্ট করতে বলা হয়, সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে তোমরা দেখেছো দশমিক বা ডেসিমাল ভ্যালুকে বাইনারিতে রূপান্তর করতে হলে একটি পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে কি ভাগ করতে হয়। সেই ডেটাটাকে কি করতে হয়? ভাগ করতে হয়। কত দ্বারা ভাগ করতে হয়? যেই সংখ্যায় আমরা যাচ্ছি তার বেস দ্বারা। এটা ডেসিমাল সংখ্যাকে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে যেই সংখ্যা পদ্ধতিতে যায় তার বেস দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। সো 2 দ্বারা 4কে ভাগ করলে ভাগফল কত দাঁড়ায়? ভাগফল দাঁড়ায় 2, এবং ভাগশেষ কত হয়? ভাগশেষ 0। ওকে, আমি আবারও ভাগ করব, যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হবে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত কি ভাগ করতে থাকবো। সো 2 দ্বারা 2কে ভাগ করলে ভাগফল কত দাঁড়াবে? 2 দ্বারা 2কে ভাগ করলে ভাগফল দাঁড়াবে 1। কত দাঁড়াবে? 1। এবং ভাগশেষ কত দাঁড়াবে? ভাগশেষ দাঁড়াবে 0। কত দাঁড়াবে? 0। সো খেয়াল করে দেখো, এখানে আমার ভাগফল এখনও 0 হয়নি, বিধায় কি আমাকে আবারও 2 দ্বারা ভাগ করতে হবে। এটা হচ্ছে প্রসেস বাইনারিতে নিয়ে যাওয়ার জন্য। সো 2 দ্বারা 1কে ভাগ করলে ভাগফল কত হয়? আমরা এই ক্ষেত্রে জানি এই ভাগ পদ্ধতিটা একটু বিকল্প ধারার ভাগ পদ্ধতি। এখানে আমরা জানি বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যাকে ভাগ করলে ভাগফল অলওয়েজ কত হয়? অলওয়েজ 0 হয়। কত হয়? অলওয়েজ 0 হয়। এবং ভাগশেষ কত হয়? যাকে আমি ভাগ করছি, কাকে আমি ভাগ করছি? 1কে ভাগ করছি, তাই না? এখানে আমি এই 1কে ভাগ করছি, সো এই 1টাই কি এখানে চলে আসবে ভাগশেষ হিসাবে। সো 2 দ্বারা 4কে ভাগ করলাম, ভাগফল 2, ভাগশেষ 0। 2 দ্বারা 2কে ভাগ করলাম, ভাগফল 1, ভাগশেষ 0। 2 দ্বারা 1 মানে বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যাকে ভাগ করলাম, ভাগফল 0, ভাগশেষ 1। এখন এই ডেটাগুলো, এই যে ভাগশেষগুলো হচ্ছে কি আমার কাঙ্ক্ষিত উত্তর, এবং ডেটাগুলো লিখতে হবে নিচ থেকে উপরে, কেননা সবার নিচের যে ভাগশেষ আছে সেটাকে বলা হয় MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট। মোস্ট মানে সর্বোচ্চ, সিগনিফিকেন্ট মানে গুরুত্ব। এখানে বুঝতে হবে সিগনিফিসেন্ট এবং সিগনিফিকেন্টের মধ্যে পার্থক্য রয়েছে। সিগনিফিকেন্ট মানে গুরুত্বের, আর সিগনিফিসেন্ট মানে হচ্ছে কি উল্লেখযোগ্য।
সো এখানে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, তারপরে এটাকে বলা হয় এলএসবি, সবার উপরে যে ভাগশেষটি থাকে সেটা হচ্ছে কি এলএসবি, সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। সো অ্যান্সার লেখার সময় এমএসবি টু এলএসবি লিখতে হয়, মানে এমএসবি থেকে মানটা লেখা শুরু করতে হয়। সো মানটা কি 100 100। এটা হচ্ছে কি ভাগ পদ্ধতি, যেটা আমি সংখ্যা পদ্ধতির রূপান্তরে শিখে এসেছি। খেয়াল করে দেখো, এটা ছাড়াও কিন্তু একটা পদ্ধতি রয়েছে, এটা ছাড়াও একটা পদ্ধতি রয়েছে। কি পদ্ধতিটা হচ্ছে 1-4 পদ্ধতি, 1-4 পদ্ধতি। ঠিক আছে, এখানে কাকে প্রকাশ করা লাগবে? 4 ডেসিমাল সংখ্যাটাকে। তো এখানে নিয়মটা হচ্ছে তুমি প্রত্যেকবার ডাবল ফিগার লিখবা, 1 লিখবা। 1কে প্রকাশ করতে হলে শুধু 1ই লাগে, ঠিক আছে। বাট 2কে প্রসেস করতে হলে কি 1 দ্বারা প্রকাশ করা যাবে না? 2কে প্রসেস করতে হলে আমাকে আরও একটা ডাবল ফিগার নিতে হবে 2, আরেকটা ডাবল ফিগার নিতে হবে কি 2। সো 2 এর জন্য 2 লাগে, 1 লাগে না। সো এই জন্য 2 এর বাইনারি হয়, এই জন্য 2 এর বাইনারি হয় 1 0, মানে যেটা লাগে সেটার জন্য 1, যেটা লাগে না সেটার জন্য কি 0। 3 এর জন্য খেয়াল করে দেখো, 3 এর জন্য একটু ভালো করে খেয়াল করলে তোমরা দেখবা যে 3 এর জন্য কিন্তু 2 এবং 1, এই দুজনকে যদি যোগ করি, 2 এবং 1 যোগ করলে কত হয়? 3 হয়, তাই না? সো 3 এর বাইনারি কত দাঁড়াচ্ছে? 3 এর বাইনারি যেহেতু দুইটাই লাগে, তাহলে কি দুইটাই 1। 4 এর ক্ষেত্রে কিন্তু 2 এবং 1 যোগ করে 4 পাওয়া যায় না, 4 এর ক্ষেত্রে কিন্তু এটা পাওয়া যায় না। সো 4 এর ক্ষেত্রে যেটা করা হয়, যেহেতু 1 এবং 2 দ্বারা 4কে বাস্তবায়ন করা সম্ভব না, আরও ডাবল ফিগার নেওয়া হয়, 1 2 4 নেওয়া হয়। 4 এর জন্য জাস্ট কি লাগে? 4 এর জন্য জাস্ট 4 লাগে, এবং বাকি দুইটা যেহেতু লাগে না, সেহেতু কি যেটা লাগে সেটার জন্য 1, এবং যে দুইটা লাগে না সেই দুইটার জন্য কি ব্যবহার করা হয়? 0 ব্যবহার করা হয়, ঠিক আছে। সো এই হচ্ছে প্রত্যেকটা সংখ্যার বিপরীতে বাইনারি মান প্রদর্শনের উপায়। যখন 5 হবে, 5 এর জন্য যেমন 4 এবং 1 লাগে, ঠিক আছে, তখন 101 হবে। 6 যখন হবে, 6 এর জন্য 4 এবং 2 লাগে, ওকে, তখন কি 110 হয়ে যায়। যখন 7 লাগে, তখন তিনটাই লাগে, 1 2 4 তিনটাই কিন্তু যোগ করা লাগে, তাহলে কিন্তু কি 7 হয়। বাট যখন 8 চাইবা, তুমি যখন 8 এর মান প্রদর্শন করতে চাইবা, 1 2 4 দিয়ে কিন্তু হবে না, কারণ এই তিনটা যোগ করলে 7 হয় সর্বোচ্চ। সো তখন কি করতে হবে? তোমাকে আরও ডাবল ফিগার নিয়ে আসতে হবে। 4 এর ডাবল ফিগার কত? 8। সো 8 এর জন্য জাস্ট 8 লাগে, বাকিগুলো লাগে না। সো 1 0 0 0 হয়ে যাবে। সো এই হচ্ছে প্রত্যেকটা ডেসিমালের বিপরীতে বাইনারি মানের পদ্ধতি। সো এই প্রসেসটা কি? এই প্রসেসটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যা বা অঙ্কের বিপরীতে মানগুলা নিয়ে আসছি, কিন্তু মানগুলা নিয়ে আসার জন্য 1 to 4 প্রসেস ব্যবহার করছি, 1 to 4 প্রসেস ব্যবহার করছি, তাই তো। সো 4 এর জন্য জাস্ট 4 লাগে, বাকি দুইটা লাগে না। সো যেটা লাগে সেটার জন্য 1 দিয়েছি, এবং যে দুইটা লাগে না সেই দুইটা দ্বারা কি দিয়েছি? 0 দিয়েছি। এটাই হচ্ছে কি একটা ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের প্রক্রিয়া। এতক্ষণ কিন্তু আমি রূপান্তরের প্রক্রিয়া দেখাচ্ছিলাম, কিন্তু বিসিডি কোড কিন্তু এটা বলে না। বিসিডি কোডের নিয়মটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা, সেম দেখো এই একই ডেসিমাল সংখ্যাটাকে বিসিডিতে রূপান্তর করলে, বিসিডি লিখেছি, কি লিখেছি দেখো, বেজে কিন্তু আমি বিসিডি লিখেছি, তাই বলে তোমার এটা কিন্তু ভাবার কোনো কারণ নাই যে বিসিডি তাহলে কোনো সংখ্যা পদ্ধতি। বিসিডি কিন্তু কোনো সংখ্যা পদ্ধতি না, বিসিডি একটা কোডিং পদ্ধতি, এবং এই কোডিং পদ্ধতিটা একটা ডেসিমাল সংখ্যাকে, শুধুমাত্র একটা ডেসিমাল সংখ্যা বলতে 0 1 2 3 4 5 6 7 8 9 এই অঙ্কগুলোকে, এই ডেসিমাল অঙ্কগুলোকে বাইনারিতে কনভার্ট করে। বাট কনভার্ট করার প্রক্রিয়াটা সংখ্যা পদ্ধতি থেকে আলাদা। কেমন আলাদা? বিসিডি রূপান্তরের ক্ষেত্রে এখানে 1 2 4 8 ফর্মুলা ব্যবহার করে। কি ব্যবহার করে? এই যে একটু আগে আমরা 1 2 4 দিয়ে করলাম না, বিসিডি রূপান্তরের ক্ষেত্রে 1 2 4 8 ফর্মুলা ব্যবহার করে। এই চারটি ফর্মুলা সে ব্যবহার করে। ফর এক্সাম্পল 4 এর জন্য খেয়াল করে দেখো, 4 এর জন্য জাস্ট 4ই কিন্তু লাগে, এবং বাকিগুলো কিন্তু লাগে না। সো যেটা লাগে না সেটার জন্য 0, যেটা লাগে সেটার জন্য 1, যেগুলো লাগে না সেগুলোর জন্য 0। সো তুমি ভাবতে পারো যে বামের এই শূন্যটা দেওয়ার প্রয়োজনই কী ছিল? 8 তো এক্ষেত্রে প্রয়োজন ছিল না, আমি 1 to 4 দিয়ে তো 4 কনভার্ট করতে পারতাম। বাট না, এখানে অবভিয়াসলি প্রয়োজন হোক বা না হোক 1 to 4 8 ফর্মুলাই ব্যবহার করা লাগবে। কেন লাগবে? কেননা বিসিডি কোড
যেটা যেটা সমর্থন করে প্রত্যেকটি অঙ্কের বিপরীতে, এটা একটা অঙ্ক না, এই সংখ্যাটি একটি অঙ্ক দ্বারা গঠিত। যেমন 72 যে সংখ্যাটি রয়েছে, 72 সংখ্যাটি দুইটি অঙ্কের সমন্বয়ে গঠিত। বিসিডি কোড এটাই বলে যে প্রত্যেকটি অঙ্কের বিপরীতে 4টা করে বিট বের হবে। কয়টা করে বিট বের হবে? অবশ্যই 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 4টা করে বিট বের হবে। কি করে বের হবে? 4টা করে বিট। সো এই যে 1 2 4 8 দিয়ে যে বিসিডি রূপান্তর করলাম, এটা হচ্ছে কি বিসিডির রূপান্তর প্রক্রিয়া। বাট এটা কিন্তু বিসিডির একমাত্র রূপান্তর প্রক্রিয়া না, বিসিডি কিন্তু অনেক ধরনের হয়, বিসিডি কোড অনেক ধরনের হয়। যেমন 1 2 4 8 আছে, 1 2 4 7 রয়েছে, 1 2 4 5 রয়েছে, 1 2 4 2 রয়েছে, তারপরে 3 2 4 6 রয়েছে। সো এইগুলো প্রত্যেকটাই, এগুলো যে প্রত্যেকটাই সিকোয়েন্স দেখালাম আমি, এই প্রত্যেকটাই কিন্তু কি বিসিডি এর রূপান্তর প্রক্রিয়া। বিসিডি এর অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে, তবে বর্তমান বিশ্বে, বর্তমান যুগে যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে 1 2 4 8 ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? 1 2 4 8 ফর্মুলাটাই ব্যবহার করা হয়। এই জন্য 1 2 4 8 ফর্মুলাকে বলা হয় এন বি সি ডি। বিসিডি তো মানে তোমরা জানি, বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, এবং এখানে যে এন অ্যালফাবেটটা ব্যবহার করা হয়েছে, এন মানে বোঝানো হয়েছে ন্যাচারাল। কি বোঝানো হয়েছে? ন্যাচারাল। ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল। কি বোঝানো হয়? ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল। সো খেয়াল করে দেখো, একটা ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করেছি, আমাদের প্রয়োজনীয় 3টা বিট ছিল, সেটা দ্বারা আমরা কি কনভার্ট করেছি। এবং খেয়াল করে দেখো, একটা ডেসিমাল সংখ্যাকে যখন বিসিডি কোডে রূপান্তর করেছি, এই অঙ্কটির বিপরীতে কয়টি আমরা বাইনারি বিট পেয়েছি? অবভিয়াসলি 4টি বাইনারি বিট পেয়েছি। সো অনেকে বলে থাকো বিসিডি কোড 4 বিটের, অনেকে আবার এটা নিয়ে তর্ক করো এটা 8 বিটের, অনেকে এটাকে নিয়ে তর্ক করো এটা 12 বিটের। বাট তোমাদের সকলেরই ধারণা ভুল। এই কনসেপ্টটা খুব ক্লিয়ার থাকতে হবে। বিসিডি কিন্তু কোনো ফিক্সড বাইনারি বিটের সমন্বয়ে কিন্তু গঠিত না। বিসিডি কিন্তু কোনো ফিক্সড বাইনারি বিটের সমন্বয়ে গঠিত না। কেননা বিসিডি কোডে প্রত্যেকটি ডেসিমাল ভ্যালুর অঙ্ক, প্রত্যেকটা ডেসিমাল সংখ্যার একটি অঙ্কের বিপরীতে 4টি করে বাইনারি বিট পাওয়া যায়। কয়টি করে বাইনারি বিট পাওয়া যায়? 4টি করে বাইনারি বিট পাওয়া যায়। সো যদি একটি অঙ্ক থাকে 4 বিট, যদি 2টি অঙ্ক থাকে 8 বিট, 3টি অঙ্ক থাকে 12 বিট। সো এটা ডিপেন্ড করে ডেসিমাল সংখ্যার অঙ্কের উপরে। সো এই জিনিসটা আমি আরও একটু সহজভাবে উপস্থাপন করি, আরও একটা উদাহরণ দিয়ে উপস্থাপন করি। ফর এক্সাম্পল, যদি বলা হয় 72 একটা ডেসিমাল সংখ্যা, এটার বাইনারি কত? এটার বাইনারি কত? সো এটার বাইনারি বের করার জন্য তুমি অবভিয়াসলি সেই ভাগ পদ্ধতি অবলম্বন করবা, নাহলে কি 1 2 4 ফর্মুলাগুলো ব্যবহার করবা। সো খেয়াল করে দেখো, তুমি যদি এখানে 1 2 4 ফর্মুলাটা ব্যবহার করতে যাও, 1 2 4 এই 3টাকে যোগ করে বাইনারিতে রূপান্তর করছি, বিসিডিতে কিন্তু না। তো খেয়াল করে দেখো, এই ডেসিমাল ভ্যালুটাকে 1 2 4 দ্বারা তুমি যদি কনভার্ট করতে চাও, 1 2 4 যোগ করলে কত হয়? 7 হয়। আমার কি এখানে 7 আছে? আমার সংখ্যাটা কত? আমার সংখ্যাটা হচ্ছে 72। সো 8 যদি নাও, তাহলে এই সবগুলোকে যোগ করলে কত হবে বলো তো? এই সবগুলোকে যোগ করলে কত হবে? এটা একটা ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে লাস্টের যে অঙ্কটা থাকবে, এই সবগুলোকে যোগ করলে সেই অঙ্কটা, লাস্টের অঙ্কটার ডাবলের 1 কম হবে। মানে বিষয়টা কি বলছি? লাস্টের অঙ্কটা কত আছে তোমরা খেয়াল করে দেখো, 8 আছে, 8-এর ডাবলের 1 কম। 8-এর ডাবল কত? 16। 16-এর 1 কম কত? 15। ঠিক আছে, মানে সবগুলোকে যোগ করলে 15 হবে। চলো দেখে আসি, 8 4 যোগ করলে 12, 12 এবং 2 যোগ করলে 14, 14 এবং 1 যোগ করলে কত হয়? 15 হয়। ঠিক আছে, সো আমার কি 15 মেনানো লাগবে না, আমার 72, মানে অনেক দূর যেতে হবে। সো 8-এর ডাবল নিব 16, এই সবগুলোকে যোগ করলে কত হয়? লাস্টের অঙ্কটি ডাবলের 1 কম, লাস্টের অঙ্ক 16 বা লাস্টের সংখ্যাটি হচ্ছে 16, 16-এর ডাবল কত? 32, 32-এর 1 কম 31 হবে। চলো মিলিয়ে দেখি, 16 এবং 8 24, 24 এবং 4 28, 28 এবং 2 30, 30 এবং 1 31। সো 31 তো আমার প্রয়োজন নেই, আমি আবারও ডাবল ফিগার করব। এবার কত হবে বলো তো? এবার হবে লাস্ট, আমি যেটা লিখেছি এবার 32 লিখেছি,
লাস্টের ভ্যালুটা হচ্ছে কত 32, 32-এর ডাবলের এক কম, 32-এর ডাবল কত 64, 64-এর এক কম মানে কি 63, 63ও তো লাগবে না আমার। সো আমি আবারও ডাবল ফিগার লিখি, সেটা লিখলাম, এবার লিখলাম 64, 32-এর ডাবল হচ্ছে 64। সো এই সবগুলোকে যদি যোগ করি, সবগুলোকে যোগ করলে কি হবে, এটা ডাবলের এক কম, ডাবলের এক কম বলতে 64-র ডাবল হচ্ছে 128, 28-এর এক কম হবে কত 127। তো তুমি সবগুলো অঙ্ককে যোগ করলে দেখতে পারবা 127 হয়, বাট আমার 127 লাগবে না, আমার 72 লাগবে, 72 মেলাতে হবে। সো 72 মেলানোর জন্য 64 থেকে শুরু করব, 64 তো লাগবেই, 64 এবং 32 যোগ করলে কিন্তু 96 হয়ে যায়, আমার 96 লাগবে না। 64 এবং 16 যোগ করলে কত হয়ে যায় 80 হয়ে যায়, 80ও লাগবে না। 64 এবং 8-এ কত হয়, 64 এবং 8 যোগ করলে কত হয়ে যায় 72 হয়ে যায়। এখানে খেয়াল করে দেখো আমার বাকি ভ্যালুগুলো কিন্তু কি লাগে না, বাকি ভ্যালুগুলো কিন্তু কি আমার প্রয়োজন হয় না। সো যেটা প্রয়োজন হয় সেটার জন্য আমরা 1 দিলাম, এটা লাগে না, এটা লাগে না 0 0, এটা প্রয়োজন 1, এই দুইটা লাগে না তাই কি 0 দিয়ে দিলাম। ওকে, এই হচ্ছে প্রসেস পদ্ধতি। সো খেয়াল করে দেখো এখানে শুধু আমরা 1 to 48 কিন্তু ব্যবহার করিনি, প্রয়োজন মোতাবেক কিন্তু কি এটাকে ক্রমান্বয়ে কিন্তু কি ডাবল ফিগারে নিয়ে যেতেই থেকেছি। এটা হচ্ছে বাইনারি পদ্ধতি, বাইনারির শর্টকাট পদ্ধতি। বাট একটা ডেসিমাল সংখ্যা সেটাকে যদি বিসিডি কোডে রূপান্তর করতে বলে, তাহলে কি করবা, প্রত্যেকটা অঙ্কের বিপরীতে 4টা করে বিট পাবা। 7-এর জন্য কি করবা, 7-এর জন্য দেখো ওই যে 1 to 480 ব্যবহার করবা। 7-এর জন্য কি লাগে, 4 to 1 লাগে, 8 তো লাগে না। সো 8 লাগে না তাই কি 0, এই 3টা লাগে তাই কি 1 1 1। 2-এর জন্য কি হয়, 2-এর জন্য খেয়াল করে দেখো, 2-এর জন্য জাস্ট 1 to 48-এর মধ্যে, খেয়াল করে দেখো 2-এর জন্য 1 to 48-এর মধ্যে জাস্ট 2 লাগে, বাকিগুলো কি লাগে না। সো যেগুলো লাগে না সেগুলোর জন্য বাইনারি বিট 0 0, যেটা লাগে সেটার জন্য 1, যেটা লাগে না সেটার জন্য কি 0। ওকে, সো প্রত্যেকটা অঙ্কের জন্য কয়টা করে বিট পাই, কয়টা করে বাইনারি বিট পাই, 4টি করে বাইনারি বিট পাই। কয়টি করে, 4টি করে বাইনারি বিট পাই। সো তোমার মনে, তোমার সেন্স অফ হিউমার হয়তো বা বলছে যে তোমরা এরকম প্রসেস কোথাও না কোথাও করেছো, তোমার একটু ঘটকা লাগছে যে এরকম কি কোথাও করেছি এই প্রসেসটা। হ্যাঁ, তোমরা যদি এরকম ভেবে থাকো অবশ্যই সঠিক ভাবছো, তোমরা এটা সংখ্যা পদ্ধতির রূপান্তরে করেছো। কোথায় করেছো, সংখ্যা পদ্ধতির রূপান্তরে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে যখন বাইনারিতে কনভার্ট করতা তখন ঠিক সেম প্রসেসটাই অবলম্বন করতা। 1 to 48 দিয়ে প্রত্যেকটা অঙ্কের বিপরীতে 4টা করে বাইনারি বিট পেতাম। যেমন এটা যদি হেক্সাডেসিমালের 72 হতো, প্রত্যেকটি অঙ্ককে একইভাবে বাইনারিতে কনভার্ট করা লাগতো। 7-এর জন্য 0 1 1 1, 2-এর জন্য 0 0 1 0 লিখতে হতো। অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে বাইনারি রূপান্তরের জন্য যে প্রসেসটা ব্যবহার করা হয়, প্রত্যেকটি অঙ্কের বিপরীতে 4টি করে বাইনারি বিট। বিসিডির ক্ষেত্রে ঠিক সেম প্রসেসই ব্যবহার করা হয়, বাট এটা কিন্তু একটা হেক্সাডেসিমাল না, এটা হচ্ছে একটা ডেসিমাল বা দশমিক সংখ্যা, সেটাকে বাইনারিতে রূপান্তরের জন্য। আসলে বিজ্ঞানীরা পূর্বে একটা ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের জন্য সেই ভাগ পদ্ধতি বা 1 to 48 তাদের কাছে ছিল না এই প্রসেসটা, তো তারা বেশ কঠিন মনে করতো সেই ভাগ পদ্ধতিগুলো, ভাগফল বসানো, আবারও ভাগশেষ বসানো, MSB to LSB, তারা এগুলো হয়তো বা তাদের কাছে প্রসেস ছিল না, নাহলে তাদের কাছে কঠিন মনে হতো। সো তারা কম্পিউটারকে তো 0 বা 1 দ্বারাই বোঝানো লাগবে, সো তারা বোঝানোর জন্য তারা হয়তো বা বিসিডি কোডিং পদ্ধতিটা আবিষ্কার করেছিল, বাট বিসিডি কোডিং পদ্ধতি বর্তমানে ব্যবহার করা হয় না, খুব কম। ঠিক আছে, সো আশা করি বিসিডি কোড সম্পর্কিত ধারণাটা পেলা। এবার আসা যাক, তোমাকে বিসিডি কোডের কিছু কোশ্চেন সলভ করে দিব। সো বিসিডি কোডের একটি প্রশ্ন, বোর্ড কোশ্চেন, সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2016 সালের কোশ্চেন। সেখানে বলা হয়েছে 7-2, এই যে আমরা যেটা সলভ করলাম না, 7-2 এর বিসিডি কোড কোনটি? দেখতে পাচ্ছ অ্যান্সারটা, 7-2 এর বিসিডি কোড কোনটি? এইটি। প্রত্যেকটি অঙ্কের বিপরীতে 4টি করে বাইনারি বিট পেলাম। কয়টি করে বাইনারি বিট পেলাম? 4টি করে বাইনারি বিট পেলাম। আবার প্রশ্নটা এরকমও আসতে পারে, যেমন রাজশাহী বোর্ড 2016 সালের কোশ্চিনে বিসিডি কোড সম্পর্কিত একটা কোশ্চিন এসেছিল।
যে 7-8 একটা ডেসিমাল সংখ্যাকে বিসিডি কোডে রূপান্তর করলে আউটপুট কত বের হয়? 7-এর জন্য 3টি বিট, 7-এর জন্য 4টি বিট, 0 1 1 1, এবং 8-এর জন্য 1 0 0 0। ঠিক আছে, প্রত্যেকটির জন্য 4টি করে বিট পেয়ে গেছি। এটা হচ্ছে অ্যান্সার। এটা ছিল রাজশাহী বোর্ড 2016 সালের কোশ্চিন। সো এই হচ্ছে এমসিকিউ রিলেটেড কোশ্চিন। বাট আরও একটা জিনিস পড়ে থাকে তোমার সৃজনশীলের কয় তো পরেই কোড কি, সৃজনশীলের ক্ষয় এক ধরনের প্রশ্ন পড়ে থাকে, সেটা হচ্ছে সেখানে প্রশ্নে বলা হয় একটি ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কিংবা বিসিডি কোডে রূপান্তর করলে কোনটির ক্ষেত্রে অতিরিক্ত বাইনারি বিট ব্যবহার করা হয়, কোনটিতে অতিরিক্ত বাইনারি বিট ব্যবহার করা হয়, ব্যাখ্যা করো। ঠিক আছে, মানে বোঝাতে চাচ্ছে এই ডেসিমাল সংখ্যাটাকে বিসিডি কিংবা বাইনারিতে রূপান্তর করলে কোনটিতে অধিক সংখ্যক বাইনারি বিট ব্যবহার করা হয়। সো 78-এর জন্য ওই যে আমরা সেই ফর্মুলাটা লিখি, একটু আগে যে লিখছিলাম 1 2 4 8 16 32 64। সো 78 মিলানোর জন্য 64 এবং 8 72 এবং 4 কত হয়? 76 এবং কি 2 লাগে, এবং বাকিগুলো লাগে না। কোনগুলো লাগে না? 32 লাগে না, 16 লাগে না, এবং কি 1 লাগে না। সো খেয়াল করে দেখো, এটার বাইনারি দাঁড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1 2টা 0 3টা 1 একটা 0। সো এভাবে কিন্তু কি বাইনারি বের করা যায়। তোমরা ভাগ করে করতে পারবা, ক্যালকুলেটর দিয়েও করতে পারবা। ক্যালকুলেটরের প্রসেস আমি তোমাদেরকে শেখানো হয়েছে। সো খেয়াল করে দেখো, এখানে প্রত্যেকটা সংখ্যার বিপরীতে বাইনারি বিট কিন্তু কি আমি বসিয়ে দিয়েছি। ডেসিমালে বিসিডি কোডে যখন রূপান্তর করেছি প্রত্যেকটার বিপরীতে 4টা করে বাইনারি বিট বসিয়েছি। বা একটা ডেসিমালকে যখন বাইনারিতে কনভার্ট করলাম, এখানে যে ডেটাগুলো পেয়েছি ডেটাগুলো একটু অ্যানালাইসিস করে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, অর্থাৎ বাইনারি সংখ্যার অন্তর্গত প্রত্যেকটি অঙ্ককেই বিট বলা হয়ে থাকে। তো এখানে সর্বমোট কতটি বিট রয়েছে? 7টি বিট রয়েছে। বাট বিসিডি কোডে কয়টি বিট রয়েছে? বাইনারি বিট রয়েছে 8টি বিট রয়েছে। কতটি বিট রয়েছে? 8টি বিট। সো তুমি ফার্স্ট অফ অল এই জিনিসটা বলবা যে ব্যাখ্যা করার সময় খ নাম্বার প্রশ্নে বলবা একটি ডেসিমাল বা দশমিক সংখ্যাকে বিসিডি কিংবা বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে বিসিডি কোডে অতিরিক্ত বাইনারি বিট লাগে। কেননা তখন একই সংখ্যা দিয়ে 2টা উদাহরণ দিয়ে দিবা। উদাহরণ দেওয়ার পরে বলবা উল্লেখ্য যে একটি ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করলে সেটি সাধারণত রূপান্তরিত করা হয় তার মানের ভিত্তিতে, তার পুরো সংখ্যাটির মানের ভিত্তিতে, 78-এর মানের ভিত্তিতে। অপরপক্ষে একটি ডেসিমাল বা দশমিক সংখ্যাকে বিসিডিতে রূপান্তর করলে প্রত্যেকটি অঙ্কের বিপরীতে 4টি করে বাইনারি বিট পাওয়া যায়। অর্থাৎ এখানে উপরোক্ত উদাহরণ দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে বাইনারি থেকে একটি ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের থেকে বিসিডিতে রূপান্তরিত করতে গেলে অধিক সংখ্যক বাইনারি বিট লাগে। ওকে, সো আশা করি ক খ এবং সৃজনশীলের জন্য তোমরা যথেষ্ট প্রিপেয়ার্ড হলা। আমি তোমাদেরকে ইন ডিটেলস বোঝানোর চেষ্টা করেছি। সো সেই অনুযায়ী তোমরা বিসিডি কোড সম্পর্কে ধারণা পেয়েছো। সো আমরা নেক্সট যে কোডগুলো নিয়ে কথা বলবো, এইটা হচ্ছে বিসিডি কোড, পূর্বের একটা কোডিং পদ্ধতি। বাট বিসিডি কোডের একটা সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতা কি? বিসিডি কোড শুধু কিন্তু ডেসিমাল সংখ্যা বা ডেসিমাল অঙ্ক 0 থেকে 9 পর্যন্তই কনভার্ট করতে পারতো। বাট এবিসিডি ক খ গ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকে কিন্তু কি কনভার্ট করতে পারতো না, বাইনারিতে রূপান্তর করতে পারতো না। সো এইগুলো খেয়াল করে দেখো, বিভিন্ন অঙ্ক বা প্রতীক ব্যবহার করার জন্য বিসিডির আমাদেরকে কি বিকল্প কোডিং পদ্ধতি আবিষ্কারের কি প্রয়োজন দেখা গেল। সেখান থেকে আসলে আলফা নিউমেরিক কোডটা এসেছে। সো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হবে কি আলফা নিউমেরিক কোড।